হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসটি নিয়ে এসেছি এবং অলরেডি আমাদের 1 থেকে 168 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্নতে কি বলেছে দেখো, ভারতীয় সংবিধানের আইন শাসনের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তো আইন শাসনের ধারণা অর্থাৎ রুল অফ ল কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ব্রিটেনের সংবিধান থেকে এছাড়াও নেওয়া হয়েছে একক নাগরিকতা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে আমেরিকার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে। এছাড়াও বিচার বিভাগের যে স্বাধীনতা তা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। কানাডার কথা যদি বলা হয়, কানাডা এখান থেকে শক্তিশালী কেন্দ্র সহ যে যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। এছাড়াও আয়ারল্যান্ডের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? ডিপিএসপি নেওয়া হয়েছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে নীতি তা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে? বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি মীর কাসিম এবং অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাটের সম্মিলিত যে বাহিনীকে পরাস্ত করেছিলেন 1764-তে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও 1757-র কথা যদি বলা হয়, পলাশির যুদ্ধ হয়েছিল। ওকে, তো তোমরা মনে রাখবে পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1757-তে হয়েছিল। 1761-র কথা যদি বলা হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1761-তে। কাদের মধ্যে হয়েছিল তোমরা মনে রাখবে? মারাঠা এবং মোহাম্মদ আহমদ শাহ আবদালি। ওকে, অর্থাৎ আফগানদের সঙ্গে হয়েছিল, আফগানদের সাথে এই যুদ্ধ হয়েছিল। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 1772 কথা। এই 1772-তে হয়েছিল হেস্টিং দত্ত শাসন। ওকে, হেস্টিং দত্ত শাসন হয়েছিল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের 1526-এ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556 সালে। এই 3টি পয়েন্ট মনে রাখবে, পানিপথের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা, সুইজারল্যান্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেনেভা, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাছাড়াও রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আইএলও, আন্তর্জাতিক শ্রম সংস্থা, এটারও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে অবস্থিত। রোমের কথা বলা হয়েছে, রোম, ইতালির যে রোম, FAO অর্থাৎ খাদ্য এবং কৃষি সংস্থার হেডকোয়ার্টার রোমে অবস্থিত। নিউ ইয়র্কের কথা যদি বলা হয়, UNO, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, আমেরিকাতে অবস্থিত হেডকোয়ার্টার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইউএনএসএফ এর হেডকোয়ার্টার, এটাও হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। ওয়াশিংটন ডিসির কথা যদি বলা হয়, আমেরিকার যে ওয়াশিংটন ডিসি রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। তাছাড়াও রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরও হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসি। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, বিভিন্ন যে সংস্থা রয়েছে তাদের যে হেডকোয়ার্টার, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে।
নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সমুদ্রগুপ্তের কথা বলতে এখানে হয়ে যাবে গুপ্ত বংশের শাসক এবং ঐতিহাসিক যে ভিনসেন্ট স্মিথ ছিলেন এর উপাধি দেন। এই সমুদ্রগুপ্ত উপাধি কে দিয়েছিলেন? ভিনসেন্ট স্মিথ। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে, প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কনিষ্কের কথা যদি বলা হয়, কনিষ্ক কুষাণ বংশের রাজা ছিলেন। কোন বংশের? কুষাণ। ওকে, কুষাণ যে বংশ, তার বংশের রাজা ছিলেন কনিষ্ক, এবং 78 খ্রিস্টাব্দকে শকাব্দ প্রবর্তন করেছিলেন তিনি। সম্রাট অশোক মৌর্য সম্রাট ছিলেন তিনি। এবং কলিঙ্গ যুদ্ধর কথা যদি বলা হয়, কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধ কে করেছিলেন? সম্রাট অশোক। তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতের আর্থিক নীতি কার দ্বারা প্রস্তুত করা হয়? মনিটারি যে পলিসি, সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাংক, আরবিআই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক নীতির প্রণয়ন করে। এছাড়াও অর্থমন্ত্রকের কথা যদি বলা হয়, ফিসক্যাল যে বাজেট প্রস্তুত করে। ওকে, বাজেট প্রস্তুত করে। এছাড়াও তোমরা মনে রাখবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই হচ্ছে ভারতের বৃহত্তম একটি বাণিজ্যিক ব্যাংক। তাছাড়াও ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আগে এর নাম ছিল। এবং সবচেয়ে বেশি শাখাযুক্ত ব্যাংকের কথা যদি বলা হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নীতি আয়োগের কথা বলা হয়েছে, সরকারের একটি থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে নীতি আয়োগ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মূল উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তরটি কি হয়ে যাবে এখানে? ভারতময় যে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র পরিণত করা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, এবং এটি শুরু হয়েছিল 2014 সালে। এছাড়াও ক্ষুদ্র শিল্পের উন্নয়নের কথা যদি বলা হয়, সেটি হচ্ছে মুদ্রা যোজনা হচ্ছে ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য এই যোজনা শুরু হয়। কৃষিক্ষেত্রে আধুনিকরণের কথা যদি বলা হয়, কৃষিক্ষেত্রে আধুনিকরণ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ওকে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটি হচ্ছে কৃষিক্ষেত্রে যে আধুনিকরণ করার জন্য এবং ডিজিটাল স্বাক্ষর বিধির জন্য কি করা হয়েছে? ডিজিটাল ইন্ডিয়া করা হয়েছে। ওকে, এবং অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি ভারতের যে কেন্দ্রের যে স্কিমগুলো রয়েছে এবং রাজ্যের যে স্কিম, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে, অলরেডি আমার একটি ভিডিও বানানো হয়ে গেছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 6 বছর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যসভার সদস্যদের 6 বছরের জন্য নির্বাচিত হন। এবং রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে লোকসভা বিধানসভা এবং রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর। ওকে, তো তোমরা মনে রাখবে লোকসভা, তাছাড়াও বিধানসভা এবং রাষ্ট্রপতি কার্যকাল বা সময়কাল হচ্ছে 5 বছর। নেক্সট প্রশ্ন দেখো 8 নাম্বার, হলুদ বিপ্লব অর্থাৎ ইয়েলো রিভলিউশন কিসের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে তৈল বীজ উৎপাদন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তো বিশেষ করে সরিষার তেল বা উৎপাদন বৃদ্ধির জন্য এই হলুদ বিপ্লব শুরু হয়েছিল। মৎস্য উৎপাদনের কথা যদি বলা হয়, নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদন। দুগ্ধের সাথে যদি বলা হয়, দুগ্ধ উৎপাদন, একে কি বলা হয়? শ্বেত বিপ্লব বলা হয়। ডিমের কথা বলা হয়েছে রজত বিপ্লব। ওকে, রজত বিপ্লবের কথা যদি বলা হয় বা সিলভার বিপ্লব, এটি হচ্ছে ডিম উৎপাদনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সাংবিধানিক প্রতিকারের অধিকারের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে 32 আর্টিকেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই অনুচ্ছেদে মৌলিক অধিকার বলতে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলের অধিকার দেওয়া হয়েছে এখানে আর্টিকেল 32-এ।
এর পাশাপাশি আর্টিকেল 14 এর কথা যদি বলা হয় আইনের চোখে সমতা, আইনের চোখে সমতা বা ইকুইটি বিফোর ল কথা যদি বলা হয় 14তে রয়েছে। আর্টিকেল 21 খুবই গুরুত্বপূর্ণ, জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা, রাইট অ্যান্ড লাইফ পার্সোনাল যদি বলা হয়, ওকে, লাইফ অ্যান্ড রাইটের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 21। আর্টিকেল 28 হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধর্মীয় উপাসনার যে অংশগ্রহণের স্বাধীনতা রয়েছে আর্টিকেল 28-এ। নেক্সট প্রশ্ন দেখো 10 নাম্বার, মহাকাশের নীতি কে দিয়েছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আইজ্যাক নিউটন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আলবার্ট আইনস্টাইনের কথা যদি বলা হয় আপেক্ষিকতার তত্ত্ব, আপেক্ষিকতার তত্ত্বের কথা যদি বলা হয় আলবার্ট আইনস্টাইন। কোপার্নিকাসের কথা যদি বলা হয় গ্রহের গতির নীতি দিয়েছিলেন কোপার্নিকাস। গ্যালিলিও হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীর জনক বলা হয়, জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিও। নেক্সট প্রশ্ন দেখা, এখানে 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কিরণ বেদি হলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় ইন্দিরা গান্ধী। সুষমা স্বরাজের কথা যদি বলা হয় দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি খুব অল্প সময়ের জন্য মুখ্যমন্ত্রী পদে ছিলেন সুষমা স্বরাজ, এবং তিনি হচ্ছেন বিজেপি পার্টির, ভারতীয় জনতা পার্টির একজন শীর্ষ নেতা ছিলেন, এবং তিনি মৃত্যু হয়েছে 2019 সালে তার মৃত্যু হয়ে যায়। ওকে, আন্না জর্জের কথা যদি বলা হয় আন্না জর্জ তিনি কে ছিলেন? ভারতের প্রথম আইএএস অফিসার, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 12 নাম্বার, ভারত চীনের সীমান্তকে কোন রেখা দ্বারা চিহ্নিত করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ম্যাকমোহন রেখা। রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাকমোহন রেখা। এটি 1914 সালে স্যার হেনরি ম্যাকমোহন দ্বারা এই রেখাটি নির্ধারিত হয়। র্যাডক্লিফ রেখার কথা যদি বলা হয় এটি হচ্ছে ভারত পাকিস্তানের সীমারেখা। ডুরান্ট রেখার কথা যদি বলা হয় ডুরান্ট রেখা পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখা। ওকে, লাইন অফ কন্ট্রোল যদি বলা হয় এলওসি, এটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমারেখা হচ্ছে এলওসি। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, নর্মদা নদীর উদ্গমস্থল কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অমরকন্টক পাহাড়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত অমরকন্টক পাহাড়, এবং এটি নর্মদা এবং সোন এবং মহানদীর উৎস। এছাড়াও মহাবালেশ্বরের কথা যদি বলা হয় মহাবালেশ্বর, কৃষ্ণা নদীর উৎস হচ্ছে মহাবালেশ্বর। ওকে, কৃষ্ণা নদীর উৎস। নাসিকে হচ্ছে গোদাবরী নদীর উৎস হচ্ছে নাসিক, এবং মানস সরোবরের কথা বলা হয়েছে এখানে সিন্ধু, ব্রহ্মপুত্র এবং শতদ্রু নদীর উৎস। এখানে হচ্ছে সিন্ধু, তাছাড়াও হচ্ছে ব্রহ্মপুত্র, তাছাড়াও হয়েছে শতদ্রু। এই নদীগুলির উৎস হচ্ছে মানস সরোবর। নেক্সট প্রশ্ন দেখো 14 নাম্বার, কয়লা কোন ধরনের শিলা? সঠিক উত্তর হয়ে যাবে পাললিক শিলা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাললিক শিলা। এই শিলায় কি লক্ষ্য করা যায়? জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। এই শিলায় পাওয়া যায় জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। ওকে, এছাড়াও আগ্নেয় শিলার কথা যদি বলা হয় এখানে ম্যাগমা বা লাভা জমে তৈরি হয়, যেখান থেকে কি হয়? গ্রানাইট তৈরি হয়। ওকে, এবং রূপান্তরিত শিলার কথা যদি বলা হয় এটি উচ্চ এবং চাপে তৈরি হয়, যেমন মার্বেল। ওকে, মার্বেল। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আসে। 15 নম্বর প্রশ্ন, আকবরের সমাধি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেকেন্দ্রা উত্তরপ্রদেশে অবস্থিত, আগ্রাতে অবস্থিত। এটি হচ্ছে আকবরের সমাধিস্থল। মোগল সম্রাট আকবরের এটি সমাধিস্থল। দিল্লির কথা যদি বলা হয় দিল্লিতে হচ্ছে হুমায়ুনের সমাধিস্থল রয়েছে। ওকে, হুমায়ুনের সমাধি রয়েছে দিল্লিতে। লাহোরে কার রয়েছে? লাহোরে রয়েছে জাহাঙ্গীরের সমাধি রয়েছে। ফতেহপুর সিকরির কথা যদি বলা হয় আকবর এখানে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল। বুলন্দ দরওয়াজা। ওকে,
নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মেন টাইম জিএমটি এবং ভারতীয় মানব যে সময় মেন টাইম যেটি, ওকে মেন টাইম, ভারতীয় যে মেন টাইম স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পার্থক্য কত সময়ের? তো জিএমটি অর্থাৎ গ্রিনিচ যে মেন টাইমের সাথে ভারতীয় মেন টাইমের সময়ের কথা যদি বলা হয় 5 ঘন্টা 30 মিনিট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে 5 ঘন্টা এটি পূর্ব দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে এটি নির্ধারিত হয়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বত কোন প্রকারের পর্বত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নবীন ভঙ্গিল পর্বত, এবং এখানে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে এই নবীন ভঙ্গিল পর্বত। প্রাচীন ভঙ্গিল পর্বতের কথা যদি বলা হয় আরাবল্লী পর্বত। ভারতের হচ্ছে আরাবল্লী পর্বতমালা, এটি হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এবং এটি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। স্তূপ পর্বতের কথা যদি বলা হয় এটি চ্যুতি দ্বারা গঠিত, যেমন সাতপুরা একটি হচ্ছে স্তূপ পর্বত। ওকে, এবং ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় ক্ষয়জাত পর্বতমালা। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো পরীক্ষাতে আসে। 98.7 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা যদি বলা হয় এটি হচ্ছে 98.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি কি? এটি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এটি কিছুই নয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে 98.6 ডিগ্রি ফারেনহাইটের কথা যদি বলা হয় এটি হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। ওকে, এবং 310 কেলভিনের কথা যদি বলা হয় এটি হচ্ছে কেলভিন স্কেলের স্বাভাবিক তাপমাত্রা, এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেড ওটি হচ্ছে মানবদের স্বাভাবিক তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে। ওকে, যদি ফারেনহাইটে দেয় 98.6 এবং 310 কেলভিন হলে কেলভিন স্কেলে, এইগুলো তাপমাত্রা। 19 নম্বর প্রশ্ন, নভেম্বর 2025-এ কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স ব্লকের নতুন সদস্য হিসাবে যোগদান করেছে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরব। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সৌদি আরব নতুনভাবে সদস্য হিসাবে যোগদান করেছে। কত সালে? 2014 সালে। ওকে, এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে। ব্রিক্স এবং কোন কোন দেশ নিয়ে এই ব্রিক্স গঠিত যদি বলা হয় ব্রিক্স। বি এর কথা যদি বলা হয় ব্রিক্স এর BRICS ব্রিক্স অর্থাৎ হচ্ছে ব্রাজিল। ওকে, ব্রাজিল। আর এর কথা যদি বলা হয় রাশিয়া। আই এর কথা যদি বলা হয় আই হচ্ছে কি ইন্ডিয়া, ভারত, এবং এখানে সি রয়েছে, সি অর্থাৎ কি চীন, চায়না। ওকে, এবং সি রয়েছে, সি চায়নার পর কি রয়েছে? এস রয়েছে, এস হচ্ছে আফ্রিকা। ওকে, তো এই 5টি দেশ নিয়ে হচ্ছে ব্রিক্স গঠিত, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর, অক্সিজেনের আবিষ্কারক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে জোসেফ প্রেস্টলি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1774 সালে অক্সিজেন গ্যাস আবিষ্কার করেছিলেন জোসেফ প্রেস্টলি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হেনরি ক্যাভেন্ডিক্সের কথা যদি বলা হয় হাইড্রোজেন আবিষ্কার করেন, হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন। চার্লস ডারউইনের কথা যদি বলা হয় চার্লস ডারউইন তিনি প্রাকৃতিক যে নির্বাচন তার মতবাদ দেন। এবং জেমস চ্যাডউইকের কথা যদি বলা হয় তিনি নিউট্রন আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন কত সালে? 1932 সালে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। অক্সিজেন আবিষ্কার করেছিলেন জোসেফ প্রেস্টলি 1774 সালে। হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিক্স। চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচন, এবং নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, পিতল কোন ধাতুর সংকর ধাতু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামা ও দস্তার সংকর ধাতু দিয়ে পিতল তৈরি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে। লৌহ এবং কার্বনের কথা বলা হয়েছে এখানে। লৌহ কার্বন এর মিশ্রণে কি তৈরি হয়? এর মিশ্রণে হয় ইস্পাত তৈরি হয়। ইস্পাত তৈরি হয় লৌহ এবং কার্বনের মিশ্রণে। ওকে, স্টিল তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে? মানুষের শ্রুতিসীমা কত, অর্থাৎ হেয়ারিং যে রেঞ্জ তা কত? সঠিক উত্তর হয়ে যাবে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি মানুষের শ্রবণযোগ্য একটি সীমা।
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং 20 হার্জের কথা যদি বলা হয়, 20 হার্জ এটি হচ্ছে সবচেয়ে নিচে, অর্থাৎ ইনফ্রান্ট সাউন্ড বলা হয়। কি বলা হয়? ইনফ্রান্ট সাউন্ড বলা হয়। এবং যে 20,000 হার্জ বলা হয়েছে এখানে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটি হচ্ছে উপরে, অর্থাৎ আল্ট্রাসাউন্ড, অর্থাৎ সর্বনিম্ন হওয়া দরকার 20 হার্জ এবং সর্বোচ্চ হচ্ছে 20,000 হার্জ। ওকে, অর্থাৎ ইনফ্রান্ট সাউন্ড এবং যে আল্ট্রাসাউন্ড এগুলোর মধ্যেই থাকা দরকার মানুষের শ্রুতিসীমা, হেয়ারিং রেঞ্জ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 23 নাম্বার, উদ্ভিদের কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল প্রধানত কি দিয়ে তৈরি? রাইট অ্যান্সার হয়ে যাবে সেলুলোজ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি পলিস্যাকারাইড যা উদ্ভিদের কোষ প্রাচীরের মূল উপাদান। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে কাইটিনের কথা। কাইটিন এটি কি? এটি হচ্ছে ছত্রাক। এটি কি? এটি হচ্ছে ছত্রাক, এর কোষে প্রাচীর বা কাইটিন দিয়ে তৈরি। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে স্টার্চ কি? স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসাবে থাকে স্টার্চ। উদ্ভিদের কথা যদি বলা হয়, উদ্ভিদে সঞ্চিত খাদ্য হিসাবে থাকে স্টার্চ। ওকে, এবং পেপটিডোগ্লাইকানের কথা যদি বলা হয়, পেপটিডোগ্লাইকান এটি হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ। নেক্সট প্রশ্ন দেখো এখানে কি বলেছে, 24 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মান হচ্ছে 7.4। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে পিএইচ এর ফুল ফর্ম কি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হলো পিএইচ এর ফুল ফর্ম। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে 7 কার পিএইচ মান এটি হচ্ছে বিশুদ্ধ জলের। ওকে, বিশুদ্ধ জলের পিএইচ মান হচ্ছে 7। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাতকানা রোগ হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিটামিন এ এর অভাবে। এছাড়াও পরীক্ষাতে আসতে পারে রিকেটস রোগ, এটি কার অভাবে হয়? এটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। বেরিবেরি রোগের কথা যদি বলা হয়, বেরিবেরি রোগ ভিটামিন বি1 এর অভাবে হয় বেরিবেরি রোগ। ওকে, ভিটামিন বি1 এর অভাবে হয় বেরিবেরি রোগ, একে বলা হয় থায়ামিন বলা হয়। স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে হয়, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, এলপিজি গ্যাসের গন্ধের জন্য কোন যৌগ মেশানো হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইথাইল মারক্যাপটান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ইথাইল মারক্যাপটান এলপিজির যে লিক বা শনাক্তকরণের জন্য তীব্র গন্ধযুক্ত এই যৌগটি মেশানো হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম। এবং এই এলপিজির কোনো কি গন্ধ থাকে কি থাকে না? এলপিজির কোনো গন্ধ থাকে না। ওকে, তো এই গন্ধের জন্য ইথাইল মারক্যাপটান মিশ্রিত করা হয়, যাতে ট্যাঙ্ক লিক হলে তা শনাক্ত করা যায় বা বুঝতে পারা যায়। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্রোপেন এবং বিউটেনের কথা। প্রোপেন এবং বিউটেন এগুলি কি এলপিজির মুখ্য উপাদান। এলপিজির মুখ্য উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, এসিড বৃষ্টি অর্থাৎ অ্যাসিড রেন প্রধানত কোন গ্যাসগুলির কারণে হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। তো তোমরা মনে রাখবে সালফার ডাই অক্সাইড যার সংকেত হলো SO2। ওকে, এবং নাইট্রোজেন অক্সাইড যার সংকেত হলো NO2, এই দুটি গ্যাস বায়ুমণ্ডলে অ্যাসিড তৈরি করে। তার জন্যই দায়ী হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির জন্য মূলত এই দুইটি গ্যাস দায়ী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কার্বন ডাই অক্সাইডের কথা বলা হয়েছে এখানে। কার্বন ডাই অক্সাইড তোমরা মনে রাখবে CO2 যার সংকেত, এগুলি হচ্ছে কি? এগুলি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেনের সংকেত হচ্ছে কি? CH4। এই দুইটি গ্যাস হচ্ছে, এগুলি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই দুটি গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হলো সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড যার সংকেত হলো SO2, আরেকটি হচ্ছে NO2। এবং কার্বন ডাই অক্সাইড এবং মিথেন যার সংকেত হলো কার্বন ডাই CO2, CH4 হলো মিথেনের সংকেত, এবং এই দুইটি হলো একটি গ্রিন হাউস গ্যাস। পরবর্তী প্রশ্ন 28 নম্বর, হাড় এবং দাঁত প্রধানত কোন যৌগ দিয়ে তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালসিয়াম ফসফেট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ক্যালসিয়াম ফসফেট এটি হাড় এবং দাঁতের এনামেলের দৃঢ়তা তৈরি করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সোডিয়াম ক্লোরাইডের কথা যদি বলা হয়, এটি সাধারণ লবণ সোডিয়াম ক্লোরাইড NaCl। ওকে, ক্যালসিয়াম কার্বনেটের কথা যদি বলা হয়, মার্বেল এবং চুনা পাথরের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, ভাইরাসের কারণে সৃষ্টি রোগ কোনটি? ভাইরাসের কারণে সৃষ্টি রোগ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার হয়ে যাবে। এটি একটি ভাইরাস জনিত রোগ। কলেরার কথা যদি বলা হয়, কলেরিয়া হচ্ছে এটি কি? এটি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ। ভাইরাস তার সাথে সাথে ব্যাকটেরিয়া, তার সাথে সাথে ছত্রাক। ওকে, এই 3 প্রকারের রোগ হতে পারে নিউমোনিয়া। ম্যালেরিয়ার কথা যদি বলা হয়, এটি হচ্ছে প্রোটোজোয়া জনিত রোগ বা প্লাজমোডিয়ামের কারণে এই ম্যালেরিয়া হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে সোডিয়াম ক্লোরাইড কার রাসায়নিক নাম? ওকে, সোডিয়াম ক্লোরাইড কার রাসায়নিক নাম এবং H2SO4 কার রাসায়নিক নাম? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কার সংকেতগুলো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।